আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হচ্ছে ৫২ দিনগুলো গল্পের তৃতীয় পর্ব। আমরা জানি ৫২ দিনগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আত্মজীবনীমূলক গল্প। এর আগে আমরা ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে আমরা ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন এবং জেল বদলি এসব ঘটনা জানতে পেরেছি। এখন হচ্ছে ২২ তারিখ। আমরা জানি ২১ তারিখ কী হয়েছে, ঢাকার মধ্যে ছাত্রদের উপর গুলি করা হয়েছে ভাষা আন্দোলনের মিছিলে। এবার হচ্ছে ২২ তারিখ। আর ২২ তারিখ বঙ্গবন্ধু কোথায়? বঙ্গবন্ধু হচ্ছে ফরিদপুরের জেলে। ২২ তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। শোভাযাত্রা মানে অর্থাৎ ছাত্ররা মিলে একত্রে যে একটা মিছিল বের করেছিল সেটা হচ্ছে শোভাযাত্রা। এটা ছাত্ররা বের করেছিল। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলে স্লোগান দেয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। এটা স্বাভাবিক, কিন্তু আমরা এটা দেখতে পাই যদি বড়রা স্লোগান দেয়, ছোটরাও কিন্তু ছোটদের মুখে মুখেও কিন্তু স্লোগানগুলো চলে আসে। ২২ তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। জেলখানায় কিন্তু খবর পাওয়া যায়, খবরের কাগজ পাওয়া যায়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরকম আবার বুঝো না যে জেলখানায় খবরের কাগজ পাওয়া যায় না। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। অপরিণামদর্শিতা হচ্ছে পরিণাম না দেখে দর্শন। অপরিণামদর্শিতা, দর্শন মানে হচ্ছে কি দেখা, পরিণাম না দেখে কোনো একটা কাজ করা, সেটা হচ্ছে অপরিণামদর্শিতা। অর্থাৎ না ভেবে কোনো একটা কাজ করা আর কি। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো, অর্থাৎ ছাত্রদের উপর যে গুলি করলো এর প্রতিফলন যে কি হতে পারে সেটা কিন্তু মুসলিম লীগ কি ভাবেনি আগে থেকেই। মুসলিম লীগ কি? মুসলিম লীগ হচ্ছে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সাধারণত ব্রিটিশ আমলে ব্রিটিশের বিরুদ্ধে দাবি আদায়ের জন্য বা ব্রিটিশদের দূর করার জন্য কিন্তু সর্বভারতীয় একটা মুসলিম লীগ ছিল। সেটা থেকে কিন্তু আবার পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ হয়। এরপরেও কিন্তু আরও মুসলিম লীগের ধারাটা কী হয়, পরিবর্তিত থাকে। এবং বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন কিন্তু মুসলিম লীগ সরকারে ছিলেন। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীর এই প্রথম বাঙালিরা রক্ত দিল। তাহলে এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ হতে পারে। মাতৃভাষা আন্দোলনের জন্য প্রথম বাঙালিরা কি দিল? রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র কাকে নিয়ে নিয়ে গেল। অর্থাৎ আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র মূলত এটাকে ইংরেজিতে বলা হয় র্যাট্টেবিজম, অর্থাৎ সরকারি আমলা কর্তৃক যে কর্তৃত্বমূলক একটা ব্যবস্থা, এটা কিন্তু কী বলা হয়? আমলাতন্ত্র বলা হয়। অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসন এবং সরকারি কর্মচারীর যে একটা নির্যাতনমূলক বা কর্তৃত্বমূলক যে একটা র্যাট্টেবিজম দেখা যায়, এটা হচ্ছে কি? আমলাতন্ত্র। জনাব নুরুল আমিন ছিলেন কি? জনাব নুরুল আমিন ছিলেন এই প্রাদেশের অর্থাৎ বাংলা প্রদেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ছাত্রদের উপর গুলি করার জন্য উনি কিন্তু সবচেয়ে বড় দায়ী। এবং উনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন এবং স্বাধীনতার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে উনি কিন্তু পাকিস্তানে চলে যায় এবং পাকিস্তানের ন্যাশনালিটি আবার নাগরিকতা কী করে গ্রহণ করে। আচ্ছা, এটা হচ্ছে নুরুল আমিনের কথা। বঙ্গবন্ধু বলতেছেন, নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র কাকে নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেল এরিয়ার ভেতর, রাস্তায় নয়। মেডিকেল কলেজ বলতে ঢাকা মেডিকেলে কী করা হয়েছে? গুলি করা হয়েছে। রাস্তায়ও নয়, কোথায়? হলে ঢুকে, অর্থাৎ হোস্টেল এরিয়া, আবাসিক এরিয়ার মধ্যে ঢুকে কিন্তু গুলি করা হয়েছে। এটা কিন্তু খুবই অন্যায় ব্যাপার। ১১৪ ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো। আমরা জানি এরকম অনেকগুলো ধারা আছে, ১৪৪, ৮৪, এরকম ৪৪, অনেকগুলো ধারা আছে। ১৪৪ কি? ১৪৪ ধারা এটা হচ্ছে একটা ফৌজদারি আইন বা ফৌজদারি ধারা। এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো একটা এলাকায় যদি কোনো আশঙ্কা দেখে, কোনো বিদ্রোহ বা কোনো বিশৃঙ্খলার আশঙ্কা দেখে, তাহলে তিনি সব কিছু পোস্টপোন করে দিতে পারেন। অর্থাৎ সভা, মিছিল, সম্মেলন যা কিছু আছে সব কিছুর উপর নিষেধাজ্ঞা দিতে পারেন। এটা কিন্তু ১৪৪ ধারা নামে পরিচিত। আর ১৪৪ ধারা ভঙ্গ করলে ২.৫ বছর কি হয়? কারাদণ্ডবল হয়। আর এখানে কিন্তু ওরা গুলি করেছে ১৪৪ ধারা ভঙ্গ করার উপর। এটার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী করতেছিলেন? ওই আমলাতন্ত্র বা নুরুল আমিনের সরকারের উপর কী করছিলেন? আফসোস বা ধিক্কার প্রদর্শন করছিলেন।
আমি ভাবলাম দেখব কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। অর্থাৎ আমি বঙ্গবন্ধুর ভাবনা দেখো, আমি ভাবলাম দেখব কিনা জানি না। অর্থাৎ বাংলা ভাষা যে একদিন কি হবে, রাষ্ট্রভাষা হবে, সেটা আমি দেখব কিনা জানি না। কারণ আমি অনশন করতেছি। এই সময় হয়তো আমি মারাও যেতে পারি। কিন্তু তবে কিন্তু বন্ধুর কি একটা আত্মবিশ্বাস ছিলেন। তিনি বলতেছেন, রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে, তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর কোনো উপায় নেই। মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। অর্থাৎ উনি যে নুরুল আমিনের নুরুল আমিন বা পাকিস্তান সরকারের যে উম, ভুল বা পতন, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূর থেকে দেখতে পারছিলেন। কারণ এতগুলো ভুল যে তারা করছিলেন, সেটা অবশ্যই সবার মনে কি একটা তাদের পতনের চিত্র তুলে ধরে। আবার হচ্ছে খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ MLA, খয়রাত হোসেন MLA, খান সাহেব উসমান আলী MLA এবং আবুল হোসেন ও খন্দকার মুস্তাক আহমদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেফতার করেছে। এদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে একটা শব্দ হচ্ছে MLA। ML অর্থ হচ্ছে মেম্বার, মেম্বার অফ লেজিসলেটিভ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ আইনসভার সদস্য। এটা কিন্তু ভারতের মধ্যে আজও এই খিটা চালু আছে, এই পরিভাষাটা চালু আছে। MLA শব্দটা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র MP ব্যবহার করা হয়, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা আইনসভার সদস্য, এটা ব্যবহার করা হয়। বর্তমান কিন্তু ভারতেও আজও MLA শব্দটা কি আছে, চালু আছে। এখানে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? একজন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তর্কবাগীশ এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে যিনি বাকপটু বা বাগ্মী, যিনি খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন, তাকে কিন্তু তর্কবাগীশ বা যিনি খুব সুন্দর তর্ক করতে পারেন, তাকে কি বলা হচ্ছে? তর্কবাগীশ বলা হচ্ছে। উনি কি ছিলেন? MP ছিলেন। উনি মূলত হচ্ছে গণ আজাদি লীগের প্রতিষ্ঠাতা। গণ আজাদি লীগ 1976 সাল, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পরে কিন্তু গণ আজাদি লীগটা প্রতিষ্ঠিত হয়। এবং উনি কিন্তু আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন এক সময়। খয়রাত হোসেন MLA, উনিও কি ছিলেন? একজন রাজনীতিবিদ ছিলেন এবং নিখিল ভারত বা পুরো মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন 1938 থেকে 1947 সাল সময়ে। এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর যে নাজিমুদ্দিন সরকার ছিল, অর্থাৎ এখন কি আছে, আওয়ামী লীগ সরকার আছে, তখন পাকিস্তান প্রতিষ্ঠার সময় যে নাজিমুদ্দিন সরকার ছিল, ওই নাজিমুদ্দিন সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে কিন্তু 1948 সালে উনি মুসলিম লীগের সাথে সম্পর্ক ত্যাগ করেন এবং তিনি পরে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কি হন, নিজেকে অন্তর্ভুক্ত করেন। তারপর হচ্ছে খান সাহেব উসমান আলী MLA, নারায়ণগঞ্জের উনি। তারপর হচ্ছে আবুল হোসেন, উনিও একজন রাজনীতিবিদ এবং কী ছিলেন, পরে MP ছিলেন। এবং খন্দকার মুস্তাক আহমদ, আমরা কিন্তু খন্দকার মুস্তাক আহমদের নামটা চিনি। উনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সংগঠক এবং 1975 সালের সপরিবারে বঙ্গবন্ধুকে মর্মান্তিক হত্যায় ষড়যন্ত্র, গোপন সমর্থন ও সহায়তার জন্য কিন্তু উনি খুবই নিন্দিত, খুবই ঘৃণিত। তাহলে কাকে কাকে গ্রেফতার করা হলো? মাওলানা তর্কবাগীশ, খয়রাত হোসেন, খান সাহেব উসমান আলী, মোহাম্মদ আবুল হোসেন, খন্দকার মুশতাক আহমদ, এরা হচ্ছে নেতা এবং শত শত ছাত্র কর্মীকে গ্রেফতার করেছে। তোমরা বিষয়টা ভেবে দেখো, কয়েকজন MPকে কী করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। বিষয়টা কতটা গুরুতর হতে পারে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব এবং বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে খান সাহেব উসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। উসমান আলী, শামীম উসমানের কিন্তু তোমরা নাম শুনেছ ওইখান থেকেই। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। এটা কিন্তু MCQ আসে, কার উপর এবং কার ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, সেটা হচ্ছে খান সাহেব উসমান আলীর পরিবারের উপর। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাইরে নেই। ত্রাস বলতে একটা ভয় ভীতির একটা কিন্তু রাজত্ব, সব কোথায় কি ভয়
ভীতি, এটা এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে। সব কর্মীকে এবং শত শত ছাত্রকর্মীকে কী করা হয়েছে, গ্রেফতারে গ্রেফতার করা হয়েছে। এমন একটা পরিবেশ ছিল যাতে যে বিরোধী দলীয় যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় কি বাইরে নয়, এরকম একটা আশঙ্কা ছিল। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো কোনো মুহূর্তে মৃত্যুর শাস্তির ছায়ার চিরদিনের জন্য স্থান পেতে পারি। যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। এটা কিন্তু আশঙ্কাটা বোঝাচ্ছেন আর কি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে ৫-৭ বার আমাদের দেখতে আসেন। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে কয়বার দেখতে আসেন? ৫-৭ বার। ৫-৭ বার, ৪-৫ বার নয়, ৫-৭ বার দেখতে আসেন। তাহলে এখন ২১, ২২, ২৩, ২৪ তারিখ গেল, এবার হচ্ছে ২৫ তারিখ। ২৫ তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলেন তার মুখ খুব গম্ভীর হয়ে গেছে। অর্থাৎ সিভিল সার্জন যখন কী করছিলেন, পরীক্ষা করছিলেন, তখন তার মুখ কিন্তু খুব গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা মুখ কালো করে বেরিয়ে গেলেন। অর্থাৎ উনি বঙ্গবন্ধুর পরিস্থিতি দেখে, অবস্থার অবনতি দেখে কিন্তু উনি মুখ কালো করেছিলেন। উনি একজন ডাক্তার, উনার এরকম হওয়াই স্বাভাবিক। তার রোগীর প্রতি একটা সহানুভূতি থাকাও স্বাভাবিক। হ্যাঁ, তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, "এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশে যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।" আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, "অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকেও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। একজন নেতার কথা এরকমই হওয়া উচিত।" ডেপুটি জেলার সাহেব বললেন, "কাউকে খবর দিতে হবে কিনা?" ডেপুটি জেলার অর্থাৎ সহকারী জেলার যিনি ছিলেন, উনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন, কাউকে কি দিতে হবে কিনা, খবর দিতে হবে না, এটা জিজ্ঞেস করলেন। "আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়?" ব্যাপারটা দেখো, উনি জেলে থাকতে থাকতে এরকমই হয়ে গেছে যে ওনার ছেলে মেয়ে কিন্তু আর দেখতে আসার বিষয়টাও কিন্তু এখন মাথায় আসে না। একটা কথা আছে যে কি, অল্প সুখে কাতর, অতি সুখে ফাতর, এরকম আর কি। প্রায় ২৬-২৭ মাস কিন্তু উনি জেলে আছেন। প্রথম কিন্তু আসা যাওয়া করা হয়, পরে কিন্তু আর তেমন আসা যাওয়া করা হয় না। ফলে তার স্ত্রী সন্তান এদের কথাও কিন্তু ডেপুটি জেলাররা দেখতে পান না। তাই এটা প্রশ্ন করলেন আর কি। "আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন?" বললাম, "দরকার নাই।" এখানে একটা শব্দ আসছে, টেলিগ্রাম। টেলিগ্রাম, আরেকটা শব্দ শুনছি রেডিওগ্রাম। টেলিগ্রামে মূলত চিঠি পাঠানো হয়, অর্থাৎ বৈদ্যুতিক চিঠি পাঠানো হয়। ডিজিটাল চিঠি সেটা হচ্ছে টেলিগ্রাম। আর সেটা হচ্ছে লিখা পাঠানো হয়, টেলিগ্রামের মধ্যে লিখা পাঠানো হয়। আর রেডিওগ্রামও বৈদ্যুতিক চিঠি, তবে সেটার মধ্যে ভয়েস পাঠানো হয়। রেডিওগ্রাম হচ্ছে কি, চিঠি পাঠানো হয় বা লিখা পাঠানো হয়, টেক্সট পাঠানো হয়। আর রেডিওগ্রামের মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ লেখা পড়ে শোনানো হয়। সেটা কিন্তু তোমরা পার্থক্য বুঝে নিবে। রেডিওগ্রাম হচ্ছে ভয়েস বা কোনো লেখা পড়ে শোনানো হয়, আর টেলিগ্রাম হচ্ছে ডিরেক্টলি টেক্সট পাঠানো হয়। বললাম, "দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চায় না।" ওনারা যদি বঙ্গবন্ধুর অবস্থা দেখেন, অবশ্যই তারা কষ্ট পাবেন। সেজন্য বলতেছেন, আর তাদের কষ্ট দিতে চায় না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ্যই আসছিল। অবশ্য মানে হচ্ছে অনড় হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। বঙ্গবন্ধুর কী ছিল? হার্টের দুর্বলতা ছিল। আর মহিউদ্দিনের ছিল বক্ষব্যাধি বা ফ্লোরোসিস। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলেন। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখানে একটা এমসিকিউ আসতে পারে, হাত পা কে মালিশ করছিলেন? কয়েদি। এবং কী দিয়ে? গরম তেল দিয়ে। সরিষার তেল গরম করে কিন্তু উনি মালিশ করছিলেন। এবার মহিউদ্দিনের প্রসঙ্গ আনতেছেন। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ ফ্লোরোসিস আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে দিয়ে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পরে চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়র কাছে পৌঁছে দিতে। এখানে একটা প্রশ্ন তোমরা কি মনে রাখবে, উনি চিঠি আনিয়েছিলেন হচ্ছে একজন কয়েদিকে দিয়ে, এবং হাত পা মালিশ করিয়েছিলেন একজন কয়েদিকে দিয়ে, এবং চিঠিখানা ফাটিয়েছিলেন, চিঠির জন্য কাগজ আনিয়েছিলেন কয়েদিকে দিয়ে, আর চিঠি পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন জেলখানার একজন কর্মচারীকে। সেটা কিন্তু মনে রাখবে। আমার মৃত্যুর পর চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়র কাছে পৌঁছে দিতে। বঙ্গবন্ধু যে নিজের মৃত্যুকে নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন।
তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। আচ্ছা, বারবার আব্বা, মা, ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কী হবে? রেনু বলতে বঙ্গবন্ধুর স্ত্রী। রেনুর দশা কী হবে? তার তো দুনিয়ায় কেউ নাই। ছোটো ছেলে মেয়ে দুটোর অবস্থা হবে কী হবে? ছোটো ছেলে মেয়ে বলতে বঙ্গবন্ধুর তখন দুটা ছেলে মেয়ে ছিলেন। একটা হচ্ছে হাসিনা, আরেকটা হচ্ছে কি কামাল। তবে আমার আব্বাও ছোটো ভাই ওদের ফেলবে না, আমার আব্বাও ছোটো ভাই এদের ফেলবে না, এ বিশ্বাস আমার আছে। অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু আমরা জানি যদি স্বামী না থাকে তাদের কিন্তু একটা কি থাকে না, পরিচয় থাকে না। কিন্তু বঙ্গবন্ধু সেটার নিয়ে দুশ্চিন্তা ছিল না। কিন্তু কারণ তিনি তার ভাই বোন এবং তার পরিবার বা আব্বার প্রতি কি বিশ্বস্ত ছিলেন। তিনি বলছিলেন, আমার আব্বু ছোটো ভাই ওদের ফেলবেন না, এ আমার বিশ্বাস ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেললাম, হাসিনা কামালকে একবার দেখতেও পারলাম না। বাড়ির কেউ খাবার পায় নাই, খবর পেয়ে নাই, ফেলে নিশ্চয়ই আসতো। আচ্ছা, এখানে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, বঙ্গবন্ধু এবং তার চাচাতো বোন হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব, তাদের কিন্তু বিয়ে করা হয়। অর্থাৎ বঙ্গবন্ধু যখন ১৩ বছর ছিলেন এবং ফজিলাতুন্নেসা মুজিব বা রেনু যখন ৩ বছর ছিলেন, তাদের কিন্তু পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। ফজিলাতুন্নেসা ছিলেন ওনার কি চাচাতো বোন। তবে একদম বিয়ে সম্পন্ন হচ্ছে যখন বঙ্গবন্ধুর বয়স ১৮ এবং রেনুর বয়স ৮। তাদের ৫ জন সন্তান হয়। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু দম্পতির ৫ জন সন্তান হয়। ৩ জন হচ্ছে কি ৩ জন ছেলে, ২ জন মেয়ে। মেয়েগুলো হচ্ছে হাসিনা এবং রেহানা, এবং ছেলে হচ্ছে কামাল, জামাল এবং সর্বশ্রেষ্ঠ কি রাসেল। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার পরিবারের ৩য় নম্বর। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপ হচ্ছেন লুৎফর রহমান, শেখ লুৎফর রহমান, এবং মা হচ্ছে সায়রা খাতুন। এবং তাদের লুৎফর রহমান এবং সায়রা খাতুন দম্পতির ৬ জন কি ছিলেন সন্তান ছিলেন। এর মধ্যে ২ জন ছেলে এবং ৪ জন কি মেয়ে। বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। প্রথম ছিলেন বড় মেয়ে ফাতেমা, মেজ মেয়ে আসিয়া, তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান, এরপরে হেলেন আরেকজন বোন, লাইলা আরেকজন বোন, এবং বঙ্গবন্ধুর ছোটো ভাই হচ্ছে নাসের। মোট ৬ জন কিন্তু বঙ্গবন্ধুর ভাই বোন ছিলেন, এবং বঙ্গবন্ধুর সন্তান ছিলেন ৫ জন, বঙ্গবন্ধুর ভাই বোন ছিলেন ৬ জন। আচ্ছা, এটা ছিল পরিবার নিয়ে একটু কি বিস্তারিত। এবার হচ্ছে আমি ও মহিউদ্দিন আমি পাশাপাশি 2টা খাট পেতে নিয়েছিলাম। খাট বলতে ওই যে পালং, এগুলো আর কি ছোটো ছোটো যে একজনের খাট থাকে, এগুলোকে পালং বলা হয়। ব্যাচেলররা এগুলো খুব সুন্দর করে চিনবে। একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম, দুজনেই চুপচাপ পড়ে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না। আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। অর্থাৎ ওনার যে একটা বঙ্গবন্ধুর প্রতি আবেগ, সেটা বোঝাচ্ছেন আর কি। ২৭ তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। কোন তারিখ বঙ্গবন্ধুর অবস্থা আরও খারাপ হয়ে পড়ল? ২৭ তারিখ। ২৭ তারিখ দিনের বেলা আরও অবস্থা খারাপ হয়ে পড়ল। বোধহয় আর ২-১ দিন বাঁচতে পারি। ২৭ তারিখ রাত ৮টার সময় আমরা দুজন চুপচাপ শুয়ে আছি। কখন? রাত ৮টার সময়। কারোর সাথে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই। দুজনে শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে উজু করে খোদার কাছে মাফ চেয়েছিলেন। কয়েদির সাহায্যে কার সাহায্যে উজু করে দিলেন? কয়েদির সাহায্যে উজু করে মাফ করে নিয়েছিলেন। যারা উজু ছিলেন, উজু হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মুসলিমরা বা আমরা মুসলিমরা হাত, পা এবং মুখ এবং হচ্ছে কি মাথা, এই 4টা পরিষ্কার করি, এটা কিন্তু উজু বলা হয়। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার সাহেব আমার কাছে আসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে তোমরা জেনে রাখবে, বঙ্গবন্ধু কিন্তু মুক্তির জন্য কি করছিলেন? মুক্তির জন্য অনশন করছিলেন। সেজন্য বলতেছেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।
অর্থাৎ যদি মুক্তি না দেন আমি অনশন করব না, যদি এভাবে মরণও হয় তবে আমি মরে যাব, তখন তো আমার লাশ খেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব এবং আরও কয়েকজন কর্মচারী এসে গেছে চেয়ে দেখলাম। ডেপুটি জেলার সাহেব বললেন, আমি পড়ে শোনাই, আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে। তাহলে বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার কোথায় এসেছে? রেডিওগ্রামে। এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেব অফিস থেকেও অর্ডার এসেছে, 2টা অর্ডার পেয়েছি। তাহলে বঙ্গবন্ধুর মুক্তির জন্য কয়টা অর্ডার এসেছে? 2টা অর্ডার এসেছে। কত তারিখ এসেছে? 27 তারিখে এসেছে। একটা হচ্ছে রেডিওগ্রাম থেকে উপরস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে এসেছে, আরেকটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ফরিদপুরের যে জেলা ম্যাজিস্ট্রেট ছিল, জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কিন্তু একটা এসেছে। মোট 2টা অর্ডার এসেছে বঙ্গবন্ধুর মুক্তির জন্য। তিনি পড়ে শোনালেন। কে পড়ে শোনালেন? ডেপুটি জেলার পড়ে শোনালেন। ডেপুটি জেলার কি পড়ে শোনালেন? ডেপুটি জেলার মুক্তির অর্ডার পড়ে শোনালেন। এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবও শোনালেন। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে অর্ডারটা দেখলো এবং বলল যে, তোমার অর্ডার এসেছে। আমাকে মাথায় হাত বুলিয়ে দিল। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছু নেই। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছু নেই, কারণ আমার কোনো স্বার্থ নেই। আসলে ওনাদের কোনো স্বার্থ নেই, ওনারা কিন্তু সরকারের হুকুম পালন করতেছেন। আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে 2 জন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। এই ফেরাটা কিন্তু 27 তারিখ রাত 8টার সময় আমরা 2জন চুপচাপ শুয়ে আছি, সেখান থেকে আমার অনশন ভাঙিয়ে দিল মহিউদ্দিন। এই ফেরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 27 তারিখ কিন্তু বঙ্গবন্ধুর মুক্তির আদেশ এসেছে। মুক্তির আদেশ কিন্তু 2টাই রেডিওগ্রামে, আরেকটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। এবং এই মুক্তির আদেশ পড়ে শুনিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। তারপর ডাবের পানি কে এনেছেন? ডাবের পানি এনেছেন ডাক্তার সাহেব। ডাবের পানি কে এনেছেন? ডাবের পানি এনেছেন ডাক্তার সাহেব, ডাব ডাক্তার। আর কে ডাবের পানি খাইয়ে দিলেন বা কে অনশন ভাঙিয়ে দিলেন? অনশন ভাঙিয়ে দিলেন হচ্ছে মহিউদ্দিন। এখান থেকে একটা বিষয় কি খুবই সুন্দর, অর্থাৎ ওনারা কিন্তু জেল কর্তৃপক্ষের কাছ থেকে কি অনশন ভাঙা নাই, নিজের সহকর্মী বা নিজের সহযোদ্ধার কাছ থেকে নিজের অনশনটা ভাঙালেন। এখানেও কিন্তু একটা খুব বিচক্ষণতা বা একটা বড় নেতার পরিচয় দিলেন এখানে। এই ছিল আজকের গল্প বা আজকের 52 দিনগুলোর একাংশ। পরে আমরা এর পরেরগুলো আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো বুঝাইতে পারি। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।